রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। চলছে ভূত এফএম এবং যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমরা পৌঁছে গেছি আবারও দ্বিতীয় ঘন্টায়, এবং সঙ্গে আছে এখন ভৌতিস টিম। আমরা প্রথমেই বলেছিলাম যে গত সপ্তাহে আমরা 1 বছর পালন করেছি, কিন্তু একটা অপূর্ণতা ছিলই, সেটা হচ্ছে ভৌতিস টিম সেদিন উপস্থিত থাকতে পারেনি, এবং তার একটা যথেষ্ট একটা কারণ ছিল। সেই কারণটাই হচ্ছে যে ম্যাক্সিমাম মেম্বাররা ছিলেন দেশের বাইরে, বাট তারা ফিরে এসেছেন এবং আজকে ভূত এফএমে আপনাদের সাথে আছেন এবং তারা তাদের কথা আপনাদেরকে জানাবেন। এবং বিরাট একটা নিউজ আছে, সেই নিউজটা একটু পরেই সুমন ভাই আপনাদেরকে দিবেন। তো আমি সরাসরি একদম সুমন ভাইয়ের কাছে চলে যাই। সুমন ভাই, হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার আজকে আমরা ফুল ভৌতিস টিম ভূত এফএম এ। একটা সাকিব আর একটা জিব্রান। প্রথম ভূতা ছিল সাকিব, পরের হেটা ছিল জিব্রান। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে সুমন ভাই এবং সাকিব ভাই দুজনেই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এবং দেশের বাইরে থাকলে যেটা হয় আর কি, হোটেল বা এরকম দুই একটা কোনো ঘটনার এরকম পাওয়া গেছে কিনা? ওকে, আমি তো সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর থেকে আমার ডাক্তারের কাছে আসার পর আমি গেলাম মালয়েশিয়াতে, তারপরে সেখান থেকে গেলাম আবার ডাক্তারের কাছে ব্যাংককে, ব্যাংকক থেকে আমি ঢাকায় আসছি। সো দুইটা ঘটনা বলি। একটা ঘটনা হচ্ছে যে মালয়েশিয়াতে বুকিত বিনতাং একটা রাস্তা আছে, খুব ফেমাস। ওইটা হচ্ছে অনেকটা বলা যায় যে ওই কুয়ালালামপুরের টাইম স্কোয়ার টাইপের, ওই এরিয়া হচ্ছে খুব হ্যাপেনিং। ওখানে একটা হোটেল আছে, হোটেলের নাম বিনতাং ওয়ারিসান। আচ্ছা, বিনতাং ওয়ারিসান, BINTANG, ওয়ারিসান হচ্ছে WARISAN। এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। বিনতাং ওয়ারিসানের দোতলায় রাস্তার দিকে একটা রুম আছে। ওই রুমে, এটা অনেক আগে শুনেছিলাম যে ওই রুমে থাকলে নাকি একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। ওই রুমে অনেকবার থেকেছি আমি, যতবার মালয়েশিয়া দেখেছি ম্যাক্সিমাম টাইমে আমি ইচ্ছে করে ওই রুমে ছিলাম, চেষ্টা করেছি। বাট আমি আওয়াজ পেয়েছি, বাট ওই আওয়াজটার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা যে রুমের দুটো খাট, সিঙ্গেল খাট। আমি যেই খাটে শুয়েছিলাম, আরেকটা খাটে ছিল আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম সালমান। হ্যাঁ, তো সালমান আর আমি গিয়েছিলাম, আমরা শুয়ে আছি। আমার যেটা হয়েছিল যে পরপর 2 রাতে যে বোয়ায় ধরে বলা হয় ওরকম একটা সিচুয়েশন, বাট জিনিসটা বেশ ভয়ঙ্কর ছিল। প্রথম রাতেরটা মনে নাই, সেকেন্ড রাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার ওই যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এটা কিন্তু এবারের কথা না, এটা অনেক আগের কথা, আমি এখন বলছি। খুব বাজে অবস্থা। আমি কোনো মতে মাথাটা ঘুরিয়ে দেখি যে সালমান আমার দিকে তাকিয়ে আছে। আমি সালমানকে বলার চেষ্টা করছি, সালমান আমাকে একটু ধাক্কা দাও, আমার বোবা ধরছে, আমার ওই যে প্রবলেম হচ্ছে, বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসছে না। সালমান আমার দিকে তাকিয়ে আছে, কটমট করে তাকিয়ে আছে, জিনিসটা খুবই উইয়ার্ড। আমি বলতেছি যে কি ব্যাপার, সালমান এরকম করতেছে কেন? একটু পরে যখন আমার ধাম করে ঘুম ভাঙলো, তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি সালমান ঘুমাচ্ছে, ও অ্যাকচুয়ালি আমার দিকে তাকিয়ে ছিল। জিনিসটা বেশ স্কেয়ারি ছিল আমার জন্য। সো এরকম পরপর 2 দিন হয়েছে, তারপরে আমি চলে আসছি। তারপরে অনেকদিন পরে, আমার ঠিক মনে নাই এটা কে বলেছিল আমাকে, সামওয়ান যে নাটক করে বা কিছু একটা, সেও ওই হোটেলে ছিল এবং ওই হোটেলের গল্প বলেছিল যে ওই হোটেলে একটা রুম। তখন আমি বললাম এটা কি বিনতাং ওয়ারিসান? তখন বললাম হ্যাঁ, তুমি কিভাবে জানো? আমি বললাম যে আমি এরকম হয়েছিল, আমি এরকম গল্প শুনছিলাম। এটা হচ্ছে বিনতাং ওয়ারিসানের ঘটনা। আর এনিওয়েজ, এখন আরেকটা ঘটনা বলি। এটা এবার ব্যাংকক গিয়ে শুনেছি। সেটা হচ্ছে যে ব্যাংককে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই আছে, নাহিয়ান। ইনফ্যাক্ট সে এক্লিপস ব্যান্ডের বেস গিটারিস্ট, এখন ব্যাংকক থেকে এখানে পড়াশোনা করছে। ওর সাথে প্রত্যেকবারই আমি গেলে আড্ডা দিই। সে তার একটা ঘটনা বললো তার অ্যাপার্টমেন্টের। তার অ্যাপার্টমেন্টটা, সে এখন যে অ্যাপার্টমেন্টটা আছে এটা বানানো হয়েছে 3-4 বছর হয়েছে। 20 তলা একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ এই 3-4 বছরের মধ্যে 7টা সুইসাইড হয়েছে, 7 সুইসাইডস। অনেক বেশি, এবং লাস্ট যে সুইসাইডটা হয়েছে ওটা আবার সে ওই সময় ছিল ওর ঘটনা যেটা শুনলাম যে রাত্রেবেলা সে হেঁটে আসতেছে হোটেল বলতেছে অ্যাপার্টমেন্টে আসতেছে, হঠাৎ করে সে পিছনে ধাপ করে একটা শব্দ শুনছে খুব জোরে। সে ঘুরে তাকিয়ে দেখে যে একটা ছেলে মাটিতে পড়ে আছে আর কি। তো সে সামনে গিয়ে দেখে যে এটা হচ্ছে ওদের 14 তলায় বা কোন একটা ফ্লোরে থাকে একটা ছেলে, থাই। সে পড়ে আছে, তো তার হাতটা বেঁকে গেছে, পা ঘুরে উল্টার দিকে পড়ে, রক্ত বের হচ্ছে। তখন সে বুঝলো যে সে জাম্প করছে বা কিছু একটা। সে তাড়াতাড়ি চিৎকার করছে, লোকজন আসছে, অ্যাপার্টমেন্টের পুলিশ আসছে, অনেক কিছু হয়েছে। তারপরে এটা হচ্ছে 7 সুইসাইড। এর আগে আরো অনেকগুলো হয়েছে, বাট সে রিসেন্টলি ওখানে গিয়েছে, তো সে আগে গুলো জানতো না, এটা সে নিজের চোখে দেখা আর কি। তো এটার পরে ঘটনা হচ্ছে যে ও তো তখন এমনি আপসেট থাকে, চোখের সামনে টিয়ে দেখছে, রাত্রেবেলা সে ঘুমাইতে পারতেছে না, একটু টেনশন লাগতেছে, এরকম চলতেছে। এরকম সময় তাদের বোধহয় এই ছেলেটা থাকতো বোধহয় 14 তলায়, সে বোধহয় থাকতো 10 তলায় বা কিছু, আমার মনে নাই। ওই ফ্লোরের ঠিক 2 ফ্লোর নিচে আরেকটা অ্যাপার্টমেন্টে একটা চাইনিজ একটা ছেলে থাকে, সেও স্টুডেন্ট।
সে থাইটাই ওইরকম বুঝে না, মানে নতুন আসছে নার্ড টাইপের, খুব ভদ্র, মানে পড়াশোনা করে এই টাইপের একটা ছেলে। তো সে একদিন রাত্রেবেলা এসে ওর দরজা নক করছে, ও দরজা খুলে বলে যে কি ব্যাপার, বলে যে আমি ঘুমাইতে পারতেছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। তখন বলে যে কি হয়, বলে যে রুমের মধ্যে কেমন আওয়াজ হয়, আর আমি ঘুমাইতে গেলেই মনে হয় ফিস ফিস করে কানে খেয়ে জানি কথা বলতেছে। সে তখন বলেছে আমিও তো রাতে ঘুমাইতে পারি না, আমার একটু অস্বস্তি লাগতেছে, মোস্ট প্রবলি যে মারা গেছে এটা নিয়ে আমার একটু টেনশন আছে, ব্যাপার না, তো তুমি আমার বাসায় ঘুমাও, অসুবিধা না। তো 2-3 রাত ওরা একসাথে একই রুমে ঘুমাইছে, কোনো মানে একটু ভয় পেতেছে। তো 2-3 রাত পরে তারপর ওই ছেলে আবার ব্যাক করছে, ব্যাক করার পরে আবার সেম ঘটনা। আচ্ছা, তখন সে বলে যে তুমি কি শুনো, তখন বলে যে থাই ভাষায় একটা কথা বলে, এটা আমরা বুঝতেছি না, কিছু একটা বলে, আমি এবার শুনছি। আচ্ছা, তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা সকালবেলা এটা দিনের বেলা আমরা কোনো থাই কাউকে জিজ্ঞেস করবো যে এটার মানেটা কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরের দিন দিনের বেলা যখন তাদের অন্য থাই ফ্রেন্ডসদের জিজ্ঞেস করলো যে এই ওয়ার্ডটার মানে কি, তখন তারা বললো এই ওয়ার্ডটার মানে হচ্ছে জাম্প, মানে লাভ দাও। ও মাই গড, এবং সেই একই ব্যাপার যে দেখেছিল যে জাম্প করে কেউ একজন। সো এইটার পরে তারা বেশ একটা টেনশনের মধ্যে পড়েছিল। তারপরে আরেকটা স্টোরি শুনলাম যে নাহিয়ানের আব্বা আঙ্কেল, উনি আবার এসেছিল নাহিয়ানকে দেখতে। সো উনি যখন ছিল তখন নাকি এরকম রাত 3টা 3:30টার দিকে তাদের রুমের দরজা নক করার আওয়াজ পেত। আঙ্কেল গিয়ে নাকি দরজা খুলছে 2-1 এরকম হয়েছে, বাট খোলার পরে দেখে কেউ নাই। আর মজার ব্যাপারটা হচ্ছে যে একটা বড় একটা করিডোর আছে আর কি, করিডোরের পরে হচ্ছে মেইন দরজাটা, ওই দরজা খুলে তারপরে ঢুকে ভিতরে অ্যাপার্টমেন্ট গুলো দরজা নক করতে হয়। সো কেউ যদি বাইরে থেকে এসে যদি এসে দরজা নক করে যদি বেরো হয়ে যায়, ওই আওয়াজটা পাওয়া যায়। কোনো আওয়াজ নাই, বাট দরজা নক করার আওয়াজ এই রাত 3টা থেকে 3:15টার মধ্যে। এই জিনিসটা রেগুলার হয়েছে আর কি কয়েকবার। তো এই টাইপের ঘটনা, বাট আমার কাছে শুধু বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, অদ্ভুত। মানে এইবার আমি অ্যাকচুয়ালি ব্যাংককে গিয়েছিলাম ডক্টরের কাজে। আমি জাস্ট আমি যেই দিন গিয়ে পৌঁছাই তারপরের দিন সকালবেলা ডক্টর থেকে, ডক্টর শেষ করে আমি রাত্রিবেলা চলে যাই। সো আমি একদমই টাইম পাইনি ওখানে যাওয়ার। বাট আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে অসুবিধা নেই, নেক্সট টাইম আমি আসতেছি তখন এসে ওখানে থাকবো রাতে, দেখি যে কোন রকম কিছু আলামত পাওয়া যায় কিনা। মাই গড, এই তো আপনার তো মানে গতবার যেরকম শুনেছিলেন যে হসপিটালেও কিছু ঝামেলা হয়েছিল, কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সো এবার তো মোটামুটি এই এক্সপেরিয়েন্সই হয়েছে বোধহয়, মানে শুনেছেন এগুলো। এবার তো কোথাও মানে ইনভেস্টিগেট করতে যায়নি, বাট ওই যে আমরা গল্পে শুনতাম। আর এই মালয়েশিয়ার হোটেলের গল্পটা অনেকদিন আগেই আমি বলছিলাম নাকি জানি না। হ্যাঁ, বাট ওইটা ইন্টারেস্টিং ছিল। তারপরে চিন্তা করলাম যে এখন যেহেতু কথা উঠছে বলি আর কি। না, আমার কাছে সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর লেগেছে অবশ্যই অ্যাপার্টমেন্টেরটা। কানে কানে বলছে যে জাম্প, এটা ইন্টারেস্টিং। এই টাইপের জিনিসপত্রের আগে আমি অনেক জায়গায় শুনছি যে এই ধরনের কথাবার্তা আসে। সো দিস ইজ ভেরি উইয়ার্ড বাট ইন্টারেস্টিং। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রেজওয়ান, এবং তিনি রেজওয়ান বলছেন যে ভাইয়া ভূত এফএম কি মানে ভূত এফএম এবং ভৌতিক নিয়ে মনে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে টিভিতে কি দুটোর প্রেজেন্স থাকবে কিনা, এরকম কিছু একটা জানতে চেয়েছেন। RJ রাসেল কি ভৌতিক শোতে থাকবে? ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন? মেইন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ভৌতিক যখন অন এয়ার করা হবে তখন অবশ্যই ইনভেস্টিগেশনের সময় রেডিও ফুর্তির একটা ছায়া ওখানে থাকবে। বিকজ আমাদের এরকম হয়েছে যে আমরা মাঝে মাঝে রাসেলের সাথে যোগাযোগ করেছি অনেক কারণে, এবং লাস্ট যে এপিসোডটা হবে যেখানে আমরা এখনো যাই নাই, ওইটা আমরা প্ল্যান করছি যে ওই সময় আমরা একটা স্পেশাল একটা এপিসোড করবো। আমরা সারা রাত জুড়ে ওখান থেকে একটু পরপর আমরা নিউজ পাঠাবো যে কি হচ্ছে। সো ওই দিন হয়তো বা সবাই জানতে এবং সবাই ইনভলভ হয়ে যাবে। তখন হয়তো বা ওই সময় রেডিও ফুর্তি শোটা মানে ভূত এফএমটা না থাকলেও হয়তো বা 1 ঘন্টা পর পর একটা নিউজ যে রাসেল হয়তো এখান থেকে দিতে পারবে, ওটা আমরা ডেফিনেটলি ড্যানের সাথে কথা বলে একটা ফিক্স করবো। ওকে, আমাদের এছাড়া রাব্বি খুলনা থেকে বলেছেন যে আচ্ছা সাজ্জাদ, রুবেল, রাসেল, তারপর হচ্ছে জুবু, তারপরে বিকাশ, সোহাগ সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। অলোক সিলেট থেকে SMS করেছেন এবং তার খুব ভয় লাগছে সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে ধ্রুব SMS করেছেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করতে চান। যদি ঘটনা শেয়ার করতে চান আমাদের ইমেল করতে পারেন, অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। তীব্র আমাদের SMS করেছেন। এছাড়াও সমীর আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে তুষার SMS করেছেন এবং তিনি লক্ষ্মীবাজার ঢাকা থেকে লিখেছেন যে ওয়েলকাম ভৌতিক টিম, ওয়েলকাম জানিয়েছেন। এবং তাসমিয়া আমাদের SMS করেছেন বনানী থেকে। আর এছাড়াও যারা SMS করতে চান বা SMS করার নিয়মটি জানেন না তাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। এসে আমাদের হাতিরপুল থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে হাতিরপুল থেকে, সুমন ভাই ভৌতিস্টের মেম্বার হতে চাই, আমি ফালতু না, আমার এই সময় ইন্টারেস্ট আছে, প্লিজ
এছাড়া এর পরে পেজ কি ভূত আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আয়েশা, এবং কেমন আছেন আপনারা সবাই জানতে চেয়েছেন আর কি, এবং জানতে চেয়েছেন যে ইনফ্যাক্ট কোয়ালিফিকেশনটা কি কি লাগবে সেটা জানতে চেয়েছেন আমাদের কাছে আয়েশা। রাত্রেবেলা একা একা হন্টেড হাউসে একা আমরা ওখানে থাকবো না রুমের মধ্যে, ওই সাহস থাকতে হবে, এবং এই ভয় টয় পায় হিচকে টিচকি খায় পরে হসপিটাল গেলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না, সিরিয়াসলি বলতেছি। হসপিটাল নিতে পারবো, হসপিটালে নিতে পারবো, কোনো ইনভেস্টিগেশন নিতে পারবো না। না পরে ওর কি হলো না হলো ওটা আমাদের দায়িত্ব না, এগুলো কন্ট্রাক্ট সাইন করতে হবে, মানে সিরিয়াসলি উর্মিলা করছে, সো যেই আসুক তারও করতে হবে। ওকে, সো আমরা আরেকবার একটু ঘটনায় যাই। আচ্ছা শাকিব ভাই, কিছু ঘটছে নাকি? আপনি তো ছিলেন দেশের বাইরে, কিরকম? না আমার কিছু, আমি যেটা বললাম যে আমি জাস্ট প্লেজার পয়েন্টস গুলো ইনভেস্টিগেট করছি, হরর পয়েন্টস গুলো করি নাই। বাট আমরা আজকে আমাদের আরেকটা ফেইল্ড ইনভেস্টিগেশন শেয়ার করছি। ওকে, আচ্ছা, কি ওয়ান অফ आवर আর্লিয়েস্ট? হ্যাঁ, খুব আর্লি না, মানে দিস ইজ এ টাইম যখন আমরা আমাদের ধরো ইকুইপমেন্ট সব কিনে ফেলছি। গত বছরের শীতের সময়ের কথা, জ্যাকেট পরেছিলাম না? বছর না, আরো ওই যে গত বছর আগের বছর শীত। হ্যাঁ ওইটা বলছি, মানে হ্যাঁ এই শীত না, মানে এর আগের শীত। হ্যাঁ, তখন জাস্ট ভূত এফএম শুরু হয়েছে, আমরা ইকুইপমেন্ট কিনতেছি, আমাদের ভিডিও ক্যামেরাটা আমরা শুরু করি আমরা ওইখান থেকে। বেসিক্যালি ঢাকার বাইরে একটা জায়গা আছে, ওখানে আমরা তখন আমরা অত ওইভাবে কন্ট্যাক্ট এস্টাবলিশ করি নাই। সুমন ভাই তখন জাস্ট লোকজনকে বলতেছে যে উই নিড লোকেশন, ওখানে আমরা যাব, এগুলো হচ্ছে। তো আমরা একটা খবর পাইছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে। সো রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড, ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায়, হ্যান তেন এসি। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে আরিশালা রাজবাড়ি, মানে যেটা ক্যামেরা দেখতে জোশ লাগবে। যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার, এভরিথিং লুকস দ্য সেম। আমাদের তো আর অ্যাডেড লাইট গুলা নাই, তাই না? সো আমাদের সানগান টানগান দিয়ে রাজবাড়ি যা, আর নিজের বাড়িও তা। যাই হোক, আমরা খুব আরিশালা রাজবাড়ি, আমরা ফাটাই ফেলবো এইসব করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো। তো যেখানে জায়গাটা আছে শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউন গুলো খুব বড় হয় না, টাউন থেকে একটু হাফ অ্যান আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। সো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আর কি। শুনুন ভাই, বাকিটা আপনি। আচ্ছা, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ফেসবুক কিং করছিলাম। না মানে এখন ওই আমরা তো ডিটেইল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছি। এনিওয়েজ, আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওরা নাচতো, ওইটার নিচে আর একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল। আচ্ছা, তো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনভেস্টিগেট করে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট টিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো, বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড ওই জায়গাটায় যাবো, তখনই নাকি সে রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গা থেকে শুনেছি। এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল এটাই, যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্নের ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যে এটা সাইকোলজিক্যাল, প্রথম থেকে ছোটবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নটা দেখায় বা এরকম। সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম, এবং পুরা বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়। ওখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙাচোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা। বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে হবে। আচ্ছা, বাট ওখান থেকে ঢুকে না আর কি, ওই একটা জায়গায় ভাঙা। সো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওই দিক দিয়ে যে ঢুকবো, আমাদের তো পারমিশন দেবে না ঢুকতে। সো আমাদের যেটা করতে হবে যে কাউকে না জানিয়ে চুপ করে, which was very bad। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম এগুলো করছি, এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে না। পরে যখন ঘোষ সেন্টার্সের সাথে মিট করলাম, তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, তোমরা এটা যে অবশ্যই পারমিশন লাগবে। তখন আমাদের ব্যাপার ছিল ধরতে পারমিশন। আর এখন হয়েছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখে আমরা যাইতাম না, বুঝছো? মানে আমি বলি, মানে ইটস লাইক বাসাটা অনেক বড়, বেশ বড় রাজবাড়ি, বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যাওয়ার, ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে সে 7 ফিট উঠতে হয়, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। তো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে। তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে, নট সামনের দিকে, পিছন দিকে দেখবা যে
মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি। আচ্ছা মাটি থেকে ছোট 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 খুপড়ি আছে, ওখানে আবার শিক দেয়। আচ্ছা এবং খুপড়িগুলোর সাইজ হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের, এবং মোটা মোটা গ্রিল দেয় এখানে। এবং এরকম অনেকগুলো আছে, এবং তার ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আর কি। আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি না। মানে দেয়ালটা মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি, মানে মাটির ফ্লোর থেকে ছোট ছোট ফ্লোর থেকে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল। বুঝতে পারছি। তো ওই গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় নিচের রুম। আচ্ছা, ওয়াইল্ড অ্যানিমালস গুলো সরিয়ে রাখার জন্য, ওখানে ওয়াইল্ড অ্যানিমালস রাখা হয়তো, লোকজন ধরে রাখা হয়তো, ওখানে অত্যাচার করা হয়তো, মানে যেটা জমিদারদের টিপিক্যাল, যে জিব্রানি গুলো জানে জমিদার ফ্যামিলি ছোটবেলায় করছে অনেক, ভেরি ফানি। সো এইগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে, মানে এখন যদি সময় বলতো সাকিব চলো আমরা এখানে ঢুকি, আমি তো না, তখন আসলে তেল অনেক বেশি, নতুন ইকুইপমেন্ট কিনছি, চলেন। এনিওয়ে, আমাদের প্ল্যান ট্যান হলো যে আমরা যাবো, ঠিক আছে। তা আমরা ওটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম, সো ওই টাউনে আমরা হোটেলে চেক ইন করলাম, সবকিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জিব্রান একটু অসুস্থ থাকে, ওর জটপট থাকে, বাট আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জিব্রানের অবস্থা আরো খারাপ হয়। সো জিব্রান বিছানায়, ওর জ্বর, ও নড়তে চড়তে পারতেছে না, আমরা বসে আছি কি করবো। আচ্ছা ঠিক আছে, আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটা একটু দেখে আসবো, মানে ঢোকা টোকার ব্যবস্থা ওগুলো সব ঠিকঠাক করবো। পরে এক রাতের মধ্যে জীবন যদি সুস্থ যায়, পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশন করতে, ইনভেস্টিগেশনের নেক্সট নাইটে যাবো। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে, ফ্যান বলি বা ফ্রেন্ড বলি, তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে, যে জীবনে টেক কেয়ার করো, আমরা আসতেছি রাত্রে, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3-4 বাজবে রাত, আমরা চলে আসলো, তখন তুমি চলে যাও বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা জীবনের রেখে আমরা চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড, ওখানে মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম দেখি, ইনফ্যাক্ট যাইতে পারছিলাম, রাস্তার অবস্থা প্রাডোটা যে কত ইম্পর্টেন্ট একটু পরে বাইরে হবে, বাট থ্যাঙ্ক গড আমরা প্রাডো নিয়ে গেছিলাম। এনিওয়ে এটা পরে। তো ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যাইতে পারছি, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নর্মাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে। মানে এখন ওই ঢাকা থেকে ওই যে ওই যে ময়মনসিংহের রাস্তাটা যেমন আর কি, এই মুহূর্তে এই যে অবস্থা আছে, আচ্ছা হচ্ছে খারাপ হতে পারে। এনিওয়েজ, তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে শীত ভাঙা গর্ত আছে। তো আমরা ওইখানে টর্চ ভালো করে মারিটা দেখতেছি, দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার। যেটা বুঝলাম যে জায়গাটা বেশ নিচু, মানে আমরা ওখান থেকে লাফ দিলে মানে ব্যথা পাবো আর কি, যদি নামতে চাই, মানে একেবারে কাছে না আর কি ফ্লোরটা। আচ্ছা, সো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলও না, একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের আর কি। তারপরে আমরা চিন্তা করলাম, ঠিক আছে বক্সটা আমরা আগে নামাই তারপরে উঠের মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে থাকবে, এরকম একটা প্ল্যান। তো যাই হোক, আমরা দুজন মিলে কষ্ট করে নামাইছি। নামানোর পরে আমি সাকিব দুজনই নামি, ভিতরে যাই, এবং ভিতরে গন্ধ, ধুলা, বোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থা। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে যে সাপ টাপ না থাকে, কি অবস্থা না অবস্থা। তা আমরা নামছি, তখন ইকুইপমেন্টও তো নেই, আমাদের নর্মাল ওই যে একটা ইউটিলিটি বেল্ট, মানে আমরা জায়গাটার সাথে যেগুলো থাকে ওই রিডার টিডার, এগুলো ছোটখাটো জিনিস, টর্চ ছিল। তো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে। আচ্ছা, মানে পিলার গুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, উপরের যে মেইন রুম, যে ওই রুমের মধ্যে ওই পিলার গুলো ছিল আর কি, একদম নিচ থেকে, মানে একদম উপর পর্যন্ত গেছে। উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখলাম, সেই পিলার গুলো দেখলাম যে নিচ থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছে, অনেকগুলো পিলার, এবং অনেক দূর পর্যন্ত, বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি। আচ্ছা, এবং অনেক কিছু বাক্স, হাবি জাবি অনেক কিছু আছে। তো আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, এই করতেছি, করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব, আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিস হয়েছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাট ধরছে, বলে শুনবেই, আমি যে কি আর যায় না, আমি বললাম যে কি, কেন যাবো না, কেন কি হয়েছে?
বলছে না আমার ভালো লাগছে না, যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু যদি উড়ে উড়ে চলে যেত সাদা কাপড় পরে আমি অতটা অবাক হতাম না। সাকিব ভাই বলছে যে আমার ভালো লাগছে না, সাকিব ভাইয়ের কাছ থেকে এটা মানে ওইটা খুবই ইয়ে ছিল। সেটাই আমি তখন বলছি যে সাকিব কি হয়েছে, বলে যে আমি জানি না আপনি কিছু ফিল করতেছেন নাকি, বিকজ আমাদের রেডার তো হচ্ছে জিবরান নাই, যে ফিল টিল এগুলো জিবরান আগে করে তারপরে আমরা করি, জিবরান নাই। আমার কাছে খুব নর্মাল লাগছে। আমি আচ্ছা একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে নাকি, মানে ভূত টুত বা প্যারানর্মাল সবার আগে এটা ওইসব তখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি বুঝছি সামথিং ইজ রং। তখন আমি সাকিব বললাম সাকিব কি হয়েছে, তখন বললো যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কেন জানি মনে হচ্ছে সামথিং ইজ রং। মানে আপনি, এবং সে অবাক, সে বলেছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলা। আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আমি এদিক এদিক মারিটারি, আমি 2 স্টেপ আগাইতে না আগাইতে একটা উইয়ার্ড জিনিস দেখলাম। উইয়ার্ড ঠিক না, একটা সাইডে মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম। তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে ওই যে পিতলের টাইপের কলসি থাকে না, মানে ধুলা টুলা পড়া, খুব বাজে অবস্থা, অনেকদিন আগে থেকে। হ্যাঁ, বাট কলসিগুলো উল্টা করে রাখা, মানে উপর করে রাখা, অ্যাজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে তার মানে যেদিক দিয়ে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে মেঝের দিকে। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম কয়েকটা কলসি রাখা এখানে। এবং কলসিগুলো দেখা একটু অবাক লাগতেছে। মানে জিনিসটা হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন। মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা, জিনিসটা দেখতে ভালো লাগছিল না কি। এনিওয়েজ, তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমার এখন একটু ইয়ে লাগে শুনছে যে তাহলে হয়তো বা কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল একদম, বিকজ আমরা কিছুই দেখছিলাম না, কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নেই, আমরা ইয়ে করি করে আমি জাস্ট টর্চটা ঘুরাইতেছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে শুনবে দেখছেন। আমি বললাম যে কি, বলে যে লাস্ট মানে অনেকগুলো পিলার তো, মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উকি দিচ্ছে, অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিছু নাই, অক্সিজেনের প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছু একটা দেখছে, মানে সে ফাইলিং করতেছে না এখন। আমি বলে যে না সাকিব আমি কিছু দেখতেছি না, বলে যে না আমি শুনে আমি দেখছি একটা কিছু এখানে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি 1 স্টেপ না 2 স্টেপ আগাইতে গিয়ে সামনে দেখি যে ওখানে বোধহয় কয়টা ছিল, 5-6টা কলসি ছিল, হ্যাঁ এরকম, মানে 5টার মতন কলসি ছিল, মানে একটা পিলারের যে পাশে যতগুলো রাখা যায় এরকম কলসি ছিল। এবং আমি যখন সাকিব যেখানে বললো ওইদিকে ঘুরানোর পরে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো হচ্ছে আলাদা, অন্য একটা জায়গায় রাখা। এটা কি পিতলের? হ্যাঁ সেম কলসি। আচ্ছা, এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজব মানে উইয়ার্ড লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক ঠিক না, চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে যদি একটা বর্ডার রাখি তাহলে যেরকম হয়, হ্যাঁ এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসি পাশে একটা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা, এইটা দেখে কেন জানি আমার ভালো লাগেনি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে, তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ। মানে আমরা গিয়ে একটু ইয়ে সরাইলাম, মানে ধুলা টুলা সরাই, বুঝলাম যে না একটা কিছু দিয়ে একটা আঁকা, এটা ইটের যে টুকরা হতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু, সিমেন্টের টুকরা হতে পারে কিছু একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে সাথে কেন জানি আমি জানি না আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে, আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং, কেমন জানি লাগছে। আমি তখন সাকিব বললাম সাকিব জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে, আর মনে আমরা ব্যাক করি উপরের গাড়ি থেকে, আমরা জিনিসপত্র নামাই, আমরা তখন ক্যামেরা নামাইনি, আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নিয়ে পুরো যাচ্ছে সময় চলেন যাই বইলা আমরা উঠতেছি। আমি ওই বক্সটার মধ্যে উঠছি, উঠে আমি জাস্ট উপরে উঠতে যাব, হঠাৎ করে বক্সটা ভাঙছে, মানে আমি ধাস করে পড়ছি মানে উপর থেকে। আচ্ছা, এবং পুরো ব্যথাও পেয়েছি, আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, আমি ব্যথা চিৎ করছি, সাকিব এই সময় ধরছে। আমি তখন একটু পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমার পায়ের আঙ্গুল ভাঙছে আর কি, আমার এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না, মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কি হবে, এইটাই ব্যাপার, আমাদের এখন উপরে উঠতে হবে, আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বক্সটা ভেঙে গেছে, মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। এদিকে তখন সাথে সাথে সাকিব ফোন অন করছে, অন করে দেখলো যে সিগন্যাল খুব কম, হচ্ছে মাটির নিচে তো এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে, কিন্তু এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিব্রানরা কল দিল যে
জিবরানের কল দিয়ে অ্যাটলিস্ট কাউরে এখানে আনাই আমাদের উঠতে হবে। তখন না যখন দেখছি যে উপরে উঠতে পারবো না, তখন হঠাৎ করে একটা ভয় লাগা শুরু হয়েছে, এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরে পিলারের ওখানে কি আছে, কিছু বোধহয় একটা আছে, মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে। এবং সাকিব তো অনেক আগে থিয়েটার পাচ্ছিল, আমার মধ্যে তখন জিনিসটা সাইকোলজিক্যাল হোক আর যেটা হোক ঢুকছে যে সামথিং ইজ রং, কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে। আচ্ছা, মানে আমাদের তখন হচ্ছে উঠতে হবে, আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় টাইপের একটা সিচুয়েশন। সাকিব একের পর এক কল দিতেছে জিবরান ভাইকে, এবং জিবরানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে, বারবার ভয়েস মেলে। আমরা তো মানে মেজাজ খারাপ, আমি ট্রাই করতেছি, সাকিব ট্রাই করতেছে, করতে করতে শেষে একটা সময় কি করবো বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতে গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই, ওই যে রেড ডটের, আমরা সবাই একটা শুটিং এ গেছিলাম ওইখানে। আচ্ছা, শুভ্র ভাই আমাদের হোটেল বুকিং করে দিয়েছিল। তো তখন চিন্তা করলাম আচ্ছা শুভ্র ভাইয়ের কল দিই, কল দিয়ে বলি যে আপনি শুভ্র ভাইয়ের কল দিলাম, কল দিয়ে বললাম শুভ্র ভাই সরি রাত্রেবেলা কল দিচ্ছি, বাট আপনি জিবরানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন, তো হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন, হোটেলে কল দিয়ে একটা কিছু করেন, মানে আমরা আটকা পড়ছি, আমাদের বিপদে পড়ছি, আমাদের এখন উঠতে হবে, জিবরান আসতে পারবেন, ও খুব অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন। তখন শুভ্র ভাই তখন বলছে ঠিক আছে আমি এখনই দেখতেছি বলে, তারপর শুভ্র ভাই কত প্রায় 10-12 মিনিট পরে শুভ্র ভাই কল ব্যাক করছে। তো শুভ্র বলেছে কি ব্যাপার তোমাদের কল দিয়ে পাই না কেন, আমাদের এখানে সিগন্যালের প্রবলেম, কি হয়েছে বলে। না মিনওয়াইল আমরা যখন ওয়েট করতেছি, মিনওয়াইল যখন শুভ্র ভাই ফোন দিচ্ছে না দিচ্ছে, যেভাবে পাওয়া যাচ্ছে না, তখন আমরা শুভ্র ভাই একদিকে পা ভাঙছে, একদিকে আমরা ম্যাচ খারাপ হয়েছে, এটা কেন হলো, কেন আমরা পারলাম না, হোয়াটস রং ইন দিস রুম, সাকিব ফিল করছে, আমি কোনো ফিল করতেছি না, উনি হঠাৎ আমার ইগোতে লেগেছে, মানে এত কিছু ওয়াইজ সো মেনি থিংস গোইং অন, আই এম নট ফিলিং এনিথিং, পায়ে ব্যথা বেশি। তখন হি ইজ লাইক দ্য চৌধুরী কোর্সটা উল্টায় দেখি, যেটা চারপাশে দাগ দেয়া আছে, তখন একটা সামথিং ওয়ের্ড হ্যাপেন, যেটা আমরা দুজনেই এখনো শিওর না। সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কলসিটা অরিজিনালি যেখানে ছিল আমরা কিন্তু ওখানে নাই। আচ্ছা, মানে এটা নিয়ে এখন একটা কনফিউশন আছে। হ্যাঁ, এটা নিয়ে বিশাল কনফিউশন, ওইটা আগায় আসছে। মানে সে একটা ধরো 11টা পিলার আছে, মানে আমাদের থেকে গণা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটা ধরো 10 ছিল, 9 চলে আসছে, 9 চলে আসছে, বুঝছো। আর এইটা শুনভাই দিয়ে গেছে, শুনভাই লাইক এই কলসিটা কেন এটা আঁকা উল্টা দিকে। আমি বলছি না শুনে সাপটাপ থাকতে পারে এর ভিতরে, কি জন্য কে একশো আল্লাহ জানে, দরকার নেই, আমরা এখানে পালাই, শুনে না এটা দেখতে হবে। তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে নাই, তারপরে এখন এইটা আগায় দেখি যে এটা অন্য জায়গায়, এখন এইটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউজ। দাগটা কি দাগ শুদ্ধা দাগ আছে, এটাই আমি বলতেছি যে দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে সেটা আগাইছে, বাট যেহেতু দাগ আছে সেই তো আমরা কনফিউজ। এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই, ওইখানে দাগ নাই, ধুলা আছে, আমার পুরো অন্য জিনিস মনে হচ্ছে। আমি চিন্তা করতাম কি দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে নাকি, মানে আর তখন হয়েছে কি, মানে আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল, মানে আঙ্গুল, এবং পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙছে, পরে আমার ব্যান্ডেজ করে চলতেছে আর কি, ওই দিন আমার এই আঙ্গুলটার উপর অনেক গেছে আর কি। তো এনিওয়েজ, তো এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে, বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগাইতেছে, এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে, ভয়াবহ লাগার কথা। এবং ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট। প্রথমে আমি শুন ভাই কলসি দেখে বললাম আচ্ছা কলসিটা তো এখানে ছিল, প্রথমে উইটাটি ইগনোর ইট, না মানে প্রথমে ইগনোর ইট, যে ব্যাপারটা সাকিবই ফার্স্টে বাইর করছে যে শুন ভাই আপনি হিসাব করে দেখেন। আমি বলছি আমার হিসাব ঠিক আছে, বলছি এখানে, বলে যে না আপনি কিন্তু দেখেন ওই লাস্টের দেয়াল এত দূরে লাগছে কেন, ওই সময় দেয়াল কাছে লাগতেছিল, মানে এইটা নিয়ে মানে আমাদের মধ্যে এখনো এটা পুরো মানে ইগনোর করলে হয়তো চলে যাবে। তারপরে আমরা না শুন ভাই এটা কিন্তু এখানে ছিল না, সবাই বলে না তুমি কি বলতেছো, এখানে মানে উল্টা হয়ে গেছে, মানে শুন ভাই আমাকে লজিক দিচ্ছে, আমি বলছি না, সবাই বলে না এখানে কোনো মার্ক নাই, আমি তো সময় বলছি আপনি মাইপা দেখেন টর্চ। আর প্রবলেম হয়েছে যে আমরা ওই প্রফেশনাল টর্চ নিয়েও নামে নেই, আমরা ছোট ছোট আমাদের খুব কিউট টর্চ গুলো আছে চাবি রিঙে থাকে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা নিচে একটু দেখে উপর থেকে জিনিসপত্র নামাবো। আচ্ছা, ছোট ছোট টর্চ দিচ্ছি, ওটা দিয়ে খুব দূরে দেখা যায় না। সো হিসাব নিকাশ করে তারপরে দুইজনই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি, এই কনক্লুশন আসছে, তাই না? হ্যাঁ, এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম। মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না, মানে কোনো ফিলই ছিল না, বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগতেছিল, মানে আমার আসলে যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে 12 মিনিট, তো 12 ঘন্টা লাগার কথা, এই সময় কি করছেন? এই সময় এগুলোই করছি। শুভ্র ভাই আসলে 12 মিনিট আগেই আমাদের ফোন দিচ্ছে, উনি আমাদের ফোনে পাচ্ছিল না। আচ্ছা, আমরা এইগুলো করতেছি, ওয়েট করতেছি, তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আছে ওখানে গিয়ে আবার
শুভ্র ভাই ফোন দিচ্ছে আর কি। দ্যাটস হোয়াট হ্যাপেন। উনি ফোন পাচ্ছেন আমাদেরকে এই ওই। এনিওয়েজ শুভ্র ভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে শুভ্র ভাই জিবরানের কল দিছে, ভয়েস মেলে গেছে। শুভ্র ভাই হোটেলে কল দিছে, হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে উনি খুব অসুস্থ, উনার এই দরজা ধাক্কায় উঠান। তারা দরজা ধাক্কাইছে, দরজা খুলেন এবং ঘটনা শেষ হয় নাই। আচ্ছা, রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে এবং গেস হোয়াট, শুভ্র ভাই আমার বললো যে শুভন আমরা দরজা খুলছি, ভিতরে জিবরান নাই। এবং এটা শোনার পরে আমরা তখন আমি খালি সাকিব বলতেছি, সাকিব জিবরান হোটেলে নাই। মানে আমরা কল্পনাই করতে পারতেছি না জিবরানের অনেক জ্বর, তার 103.5 ছিল, বাইর হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর বের হলেও রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায় তাহলে তো মানে আমরা তখন কুইকলি অনেক কিছু ভেবে ফেলছি। আমি প্রথমে ভাবছি হারামজাদা ফাইজলামি করতেছে, যে কথা ফুর্তি করতেছে, আর শুনে ভাবছে যে না ওর শরীর আরো খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, এইগুলা চিন্তা করি। তখন আমি কিন্তু তাহলে ফোন দেয় নাই, এটা SMS দেয় নাই, কি ব্যাপার, হসপিটালে নিয়ে গেছে নাকি? হ্যাঁ মানে কিছুই বুঝতেছি না। আর সাথে ওই যে বলদটা যেটা রাখি ওইটা মানে অসহ্য একটা ক্যারেক্টার। মানে আমার এখনো ওর কথা চিন্তা করলে মেজাজ খারাপ হয়। ও খুবই মানে উল্টা পাল্টা কাজ শুনতে পারে না। ও যদি শুনুক, ও একটা বলদ, ও স্টুপিড টাইপের একটা ছেলে। ছেলেটা খারাপ না, কিন্তু একটু বলদ। হ্যাঁ থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ, ওইটা বলদ আর কি, ছেলে ভালো বা বলদ। এনিওয়েজ ওটা পরের কাহিনী। তা আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কি করবো বুঝতেছি না, আমি তখন এত মেজাজ খারাপ হয়েছে যে আমি বললাম যে ধুসলা কলসি টলসি, যাই মুখ খারাপ করবো না, কলসি টলসি পরে বুঝবো। আমি হাঁটতে পারছি না ঠিক মতো। আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব, তখন পিছন দিক থেকে ধাপ ধাপ দু একটা শব্দ আসছে, যেখানে আমরা দাঁড়াইছিলাম আর কি। মানে আমি তখন বলি যে আমি বললাম যে এটা কি হইতেছে, উল্টা দিকে শব্দ আসছে কি, মানে ফুটস্টেপ, এরকম ফুটস্টেপ বা ধাপ ধুপ ধাপ ধুপ এরকম একটা ঘষা, এই টাইপের একটা শব্দ। এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে ফোন করি, মানে সবচেয়ে সেফ প্লেস যেটা, যেখানে কলসি মানে কিচ্ছু নাই আর কি। আচ্ছা আচ্ছা, এইটার পরে আমি ঠাস করে ঘুরছি, সাকিব ও ঘুরছে, মানে চমকে উঠছি আমরা যে এইটা কি হচ্ছে। ঘুরে আওয়াজ পায়, তখন আমি মানে মেজাজ খারাপের চূড়ান্ত, আমি যেটা করি আর কি, ওই ফেজে গেলে আমি তখন এই পা নিয়ে দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ শুরু আসছে। এন্ড গেস হোয়াট, আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙ্গা, দেখি যে ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়ায় পড়ছি। এবং আমি তখন পুরো স্টান, যেটা কি হয়েছে, একটা মানুষের মতন একটা শ্যাডো ওই উপর থেকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। আমরা ধরে এখানে এসে দাঁড়ায় আছি, জিবরান কি বলে সাকিব দাঁড়ায় আছে, আমরা ওখানে দাঁড়ায় আছি। হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে শোন ভাই সাকিব ঠিক আছে। তখন বুঝলাম এটা জিবরান। আচ্ছা, এই পরিবেশ চলে আসছে, তখন বুঝলাম এটা জিবরান। আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে। বলে যে না সাকিব ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ, আপনারা এক্ষুনি আসেন। আমি আসতে পারছি না, আপনারা উপরে উঠেন। তার মানে জীবন ভাই একদম হোটেল থেকে বুঝতে পারছিলেন কিছু একটা, এইটার তারপরে জীবনের ঘটনা আসতেছি। তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম এটা জিবরান, তখন মানে আল্লাহ কি শান্তি, জিবরান তুমি এত হ্যান্ডসাম, জিবরানের মতো ভালো চেহারা জীবনে। হ্যাঁ ও হচ্ছে গিয়া ওই মানে জিবরান পীর আর কি, মানে মাদক গান্ধী টম ক্রুজ সব হচ্ছে জিবরান আর কি। ও গ্লো করতেছে, ওরা দেখে এত ভালো লাগছে আমাদের, নবী চলে আসছে, মানে পুরো অন্যরকম একটা ফিল আর কি, মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিবরান আসছে। তারপরে তো আমরা উঠবো, এখন উঠতে পারছি না। তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম, ওখান থেকে ছুঁড়া সে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে পরে রশি বাইধা, ওই প্রাউডোর মধ্যে রশি বাইধা, পরে রশি নামে ওই জন্য বললাম যে প্রাউডোর একটা কাহিনী ছিল। ওই রশি দিয়ে আমরা তো মুভিতে দেখি রশি বাইরে সুন্দর উঠা পরে সবাই, আসলে জিনিসটা মোটে এত ইজি না। আমরা দুজন আমরা দুই সুপার হিরো তখন এরকম, তখন সব ছুটছে, জাস্টিস লিগ, এক্সম্যান সব ছুটে গেছে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট কিছু না 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে, 10 ফিট উঠতে খবর হয়েছে। এনিওয়েজ তারপর লিটারালি প্রাডো মানে ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে জিবরানের গাইড করছে, এই যে বললাম ছেলেটা ভালো আর কি, একটু বলদ টাইপের ভালো। আর জিবরান প্রাডো ব্যাক করছে, ব্যাক করে করে রশিদে টাইনা আমাদের তুলছে। মানে অনেক কাহিনী আর কি। আমরা তারপরে উঠছি, উঠার পরে জিবরান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে, না সাকিব ঠিক আছে। বলে যে ওখানে কি এমন যে জায়গা ভালো না, আমাদের এখন যেতে হবে। আমরা গাড়িতে উঠে যখন আসতেছি, আমার তো পা প্রবলেম, সো জিবরান ড্রাইভ করছেন, কি বলতেছি সাকিব ড্রাইভ করতেছে। আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিবরান বলো যে জিবরান যখন ওই জিবরানের মুখ থেকে, হ্যাঁ আমি হোটেলের মধ্যে শোয়া, আমি যাই না, আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড। আর এই ছেলেটা
হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাক ব্যাক করে যাবে যে ভালো যে ভাই কিছু মানে লাগবে আমাদের চেয়েও অনেক বেশি কথা বলে। হ্যাঁ মানে তোমরা যদি ওরা আজ হিসেবে নাও হিটের গেম। আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ, সো ভুলেই যাচ্ছে। আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম চাই না, আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু, মানে আমি ক্লিয়ার না ভিশনটা, জাস্ট কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে, আর পানি ছানতেছে মানে পড়ে গেছে আর কি কুয়ার ভেতরে। হ্যাঁ আমি জানি না পড়ে গেছে না কি ইয়ে, আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ, হি ইজ ডাউন দেয়ার, ও চারদিকে তাকায় দেখতেছে, ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল, আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা। সো এইটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড, মানে এত খারাপ লাগছিল যে আমি বুঝতেছি না, হঠাৎ করে এটা আমার কোনো ভাবেই দেখা উচিত না, জীবনে হয়নি আমার। ইন্টারনেট পরিবারে জিব্রানের কিন্তু তখন প্রচন্ড জ্বর, মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক কিছু হয়, বাট ও মানে সিনটা ওর উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস, মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকম কিছু। আমার কাছে ওইটাও অবাক লেগেছে, প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, খুবই আজব লেগেছে জিনিসটা, প্রশ্নটাই। সুমন ভাইও কিন্তু ভাঙছে আমার মানে, কিন্তু সে এসে সাকিব, তখন আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছে। আবার এদিকে আবার দেখতেছি যে সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে যেটা আমি পাইনি, মানে সাকিব প্রথম থেকে বলতেছিল যে কিছু একটা দেখছে বা কিছু, জিব্রান তখন এই জিনিস দেখতেছে। এনিওয়ে জিব্রান আমার লাইফে এগুলো হয় নাই। আচ্ছা আমার খারাপ লাগছে ইয়ে হয়েছে, কিন্তু আমি এইভাবে ফ্ল্যাশ কাউকে দেখে ইয়ে হয়নি। সো আমি উঠে মানে আমি অনলি থিং আই ওয়ান্টেড মানে আমি ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ দিচ্ছি, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড, মানে এত খারাপ লাগা শুরু করছে এটা দেখে, মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো। জিবরান এখন অনেক কিছু গুছায় বলতেছে, তখন যেটা হয়েছিল যে ওর মানে হ্যাঁ মানে ওর মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জিবরান নাকি ওই মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ফাড়ে আড্ডা মারছিল জিবরানের সাথে, পরে জিবরান বলছে না আমি ওর সাথে কোনো কথাই বলিনি। সো জিবরান নাকি হঠাৎ করে উঠে বসছে যে তোমার মোটরসাইকেল আছে না, ছেলে বলছে হ্যাঁ, বলে চল আমাদের যেতে হবে। তারপরে নাকি ছেলেটা বলে যে কই যাবো, বলে না শুন সাকিবের অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে। তখন বারবার বলছে যে দে নিড হেল্প, হ্যাঁ দে নিড হেল্প, এগুলা জিবরান কিন্তু পরে খেয়াল নাই। তারপরে একটা এক্সপ্লেনেশন আছে যে ওর অনেক জ্বর ছিল ওই সময়, স্বাভাবিক। মানে অনলি থিং দ্যাট ওয়াজ কামিং থ্রু হচ্ছে ওই ছেলেটার কথা, মানে অনেকগুলো কথা বলছে, মানে আমরা যখন ওখানে পৌঁছাচ্ছি পুরো রাস্তা কথা বলে গেছে, কি বলে গেছে আমি জানি না, বাট পিছিয়ে তাকায় আমি চিল্লাছি সামনে দেখো এরকম। না ওই ছেলেটা ওয়াজ স্টান্ট বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না, সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে, তারপর একটা পর্যায়ে মোটরসাইকেল রেখে হাঁটতেছে, মানে দুইজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না আর কি। সো জিবরান নাকি মোটরসাইকেল চলে ওখানে গেছে, গিয়া নর্মালি হাইটে এটা, তারপর সে নাকি খুঁজেও নেই নাকি, মানে সে নাকি প্রাডো দেখছে, প্রাডো দেখা স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে, মানে গিয়ে খুঁজবে এই করবে, ওই ওর ছোট টর্চ জ্বালায় সে ঢুকে গেছে, ঢুকে ঘরে গিয়ে ওই স্ট্রেট দাঁড়ায় বলে শোন ভাই মানে এই এখানে এটা টোটালি আনএক্সপ্লেনেবল একদম, মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোন ধরনের মানে টের পাইছেন, ভালো কথা। তোর তো খেয়াল নাই, খেয়াল আছে আমি ওর খালি খেয়াল আছে, মানে হ্যাঁ বল, আমার সাথে খেয়াল আছে ওই ছেলেটা অনেক কথা বলছে, মানে ইফ আই রিমেম্বার। আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো একটা হোল টাইপের কিছু পানি ভর্তি, সাকিব জাস্ট চারদিকে তাকাইতেছে, দেখছে মানে হেল্পলেস। এবং আমরা যখন ফিরতেছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, আবার ভয় লাগতেছিল। এবং জিবরান আমি বললাম যে জিবরান তুমি এত জ্বর নিয়ে তুমি নষ্ট কেন, বলে যে বুঝছে না শুনবে আমার জ্বর নাই, আমার জ্বর এখন কম, এবং আমরা বুঝতেছি যে ওর জ্বর কম। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হোটেলে ব্যাক করছি 1 ঘন্টার মধ্যে জিবরান বিছানায়, ওর সিরিয়াস জ্বর, মানে আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে আবার শেষ হয়েছিল ওখান থেকে আবার স্টার্ট হয়েছে, এই টাইপের মানে মাথায় পানি দিতে হচ্ছে এইসব লেভেলে। আমরা পরে মাথায় মানে অনেক কাহিনী হয়েছে। তারপরে যে এদিকে আবার শুরু হয়ে কল দিয়ে যে ইয়েদের বলছিল, ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে না, হোটেলের মানে যাবতীয় হসপিটাল নিতে হবে না, আমরা বলছি না আমরা এভরিথিং ইজ ফাইন। এইটাই আমার তো আঙুল ভাঙছিল, তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে 5 বার ভাঙলো, এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাইনি, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা ওখানে গেছিলাম আর কি, এটা নিয়ে অনেক ছিল, অনেক আমাদের অনেক কাহিনী আছে, আমাদের অনেক কিছু হ্যান্ডেল করতেছে। কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হয়েছে কলসির এই পুরো ব্যাপারটা আমার কাছে এখনো ঘোলা, মানে আমার কথা যে এখন আমার ইগোত লাগে যে শালা আমি কিছু বুঝলাম না, সাকিবরা বুঝে গেল। আমিও মানে হয়েছে কি মানে
এরকম বুঝাতো মানে ইট ওয়াজ আ ভেরি মানে এরকম ফিলিং আমি যদি স্বপ্নে হয়, যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি তখন খুব অস্বস্তি লাগে এবং কোন রিজন ছাড়া ভয় লাগে। মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট। মানে হঠাৎ করে সুনময়ের দিকে যাচ্ছিল, আই ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসঅেভার। এটা আমার কাছে খুবই মানে এটা নভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আমি সোমভাইকে আটকেছিলাম যে সোমভাই আমার অনেক বাজে লাগতেছে, আমার অনেক ভয় লাগতেছে এবং আই ডোন্ট নো হোয়াই ইউ নট ফিলিং ইট। হ্যাঁ, তুমি যখন আমার ঘাড়ে, সে যখন ঘাড়ে হাত দিছে মানে অ্যাজ ইফ আমার খামচি দিচ্ছে, মানে অনেক শক্ত করে ধরছে ক্যামেরা। মানে আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা তো তেমন ভয়ের কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি। তো সাকিবের সাথে যতবার কথা বলছি, সাকিব বলতেছে যে সময় এখন যে আমি বলতেছি আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্নে আমরা ভয় পেলে যেরকম হয় কিছুটা ওই টাইপের একটা ফিলিং। আজকে ডেফিনেটলি আমরা একটা স্টোরি শেয়ার করব যেটা অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি ভাবে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলা যায়। আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ডের, ক্লোজ একজন মানে খুবই পরিচিত একজন মানুষের লাইফের ঘটনা এটা আমরা বলবো। এই ঘটনাটা ঘটার সময় কোন এক ফরচুনেটলি আনফরচুনেটলি যাই বলি, মানে আমি ঘটনাটা ঘটার সময় ছিলাম, সো আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা কয়েকদিন আগে ঢাকার বাইরে। তো এই ঘটনাটাই এসে বলবো। অ্যাকচুয়ালি এটা এত কথা বলার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভৌতিকের কোনো ইনভেস্টিগেশন ছিল না, আমাদের কোনো ইনভেস্টিগেশনে যায়নি। আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, জিব্রানের শুটিং নিয়ে জিব্রান বিজি ছিল, সাকিবের অন্য একটা শুটিং নিয়ে সাকিব বিজি ছিল, সো আমি গিয়েছিলাম ওদের সাথে। আমার তখন এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। সো এই জিনিসটা ঘটনাটা আমি বলতে গেলে একটু আগে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে আমাদের এক ফ্রেন্ড, ওর মাঝখানে অনেক শরীর খারাপ হয়, সো দেশের বাইরে যায় ট্রিটমেন্ট করতে, এবং যাওয়ার পরে তার অনেক পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। মানে অনেকদিন ওই ফ্রেন্ডের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, ওই হসপিটালেই দেখা হয়, এবং দেখার পরে খুব অবাকজারি তুমি এখানে, তখন বললো যে আমার তো শরীর খারাপ, আমি এখানে আসছি, তো দুজনেরই শরীর খারাপ। সো তারপরে যেটা হয় যে ওর ফ্রেন্ডটা ওর সাথে ঢাকায় ব্যাক করে। অ্যাকচুয়ালি ওই ফ্রেন্ডটা থাকে স্টেটসে, বাট তখন সে কোনো কারণে এই এশিয়ার সাইডে আসছিল আর কি। সো তখন দেখা হয়ে যায়, তখন ওই যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে যে মানে স্টেটসে থাকতো, ও যখন শুনলো যে তার এই ফ্রেন্ডের খুব শরীর খারাপ, তখন বললো যে আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি ঘুরতে আসছিলাম, আর বাবার সাথে ঘুরতে আসছিলাম, অনেক জায়গায় যাচ্ছিল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, অনেক জায়গায় যাচ্ছিল। বললো যে আমার তো এখন আমার নেক্সট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া, সো মালয়েশিয়া যাবো না, আমি তাহলে ঢাকায় আসি, ঢাকাটা ঘুরে গেলাম। সো ঢাকাতে আসার পরে আমার ফ্রেন্ডটা জানতে পারে যে তার যেই ফ্রেন্ড বাড়ি থেকে আসছে, ওর মেয়ে ফ্রেন্ড আর কি, ওরও শরীর খারাপ এবং ওর বেশি দিন বাঁচবে না, ওর ক্যান্সার। হ্যাঁ, সো এতে দুজনই খুব আপসেট হয়, বিকজ দুজন অনেক ভালো ফ্রেন্ড ছিল, অনেকদিন যোগাযোগ ছিল না, আবার দেখা হয়েছে এই টাইপের ব্যাপার স্যাপার। সো আলটিমেটলি যেটা হয় যে তারপর তার ফ্রেন্ডটা চলে যায়, বিকজ ওর শরীর খারাপ, ও বেশি দিন থাকতে পারবে না, ওর ট্রিটমেন্ট আবার যেতে হবে। সে আবার ব্যাক করে, আর আমাদের ফ্রেন্ডটা তো ঢাকা দিয়ে থাকে তখন। তারপরে ঘটনা যেটা হয় যে তার বেশ কয়েকদিন পরে ওই ফ্রেন্ডটা মারা যায়। আচ্ছা, যে বাড়ি ছিল মারা যায়। তো মারা যাওয়ার পরে সে স্বাভাবিকভাবে অনেক আপসেট হয়ে যায়। আপসেট হয়ে যাওয়ার পরে সো আমরা তখন ঢাকার বাইরে যাই, ওই ফ্রেন্ডটাকেও নিয়ে যাই যে একটা টাইম স্পেন্ড করলে হয়তো ভালো লাগবে, একটু ভালো লাগবে এটার ব্যবস্থা। তা একদিন আমরা রাত্রিবেলা বসে আড্ডা দিচ্ছি, ঢাকার বাইরের ঘটনা, এটা কয়েক সপ্তাহ আগের ঘটনা। আমরা বসে আড্ডা দিচ্ছি, তো হঠাৎ করে সে বললো, যার ফ্রেন্ড বললো আমি একটু আসতেছি বলে সে পাশের রুমে যায়, পাশের রুমে গিয়ে বসে থাকে। একটু পরে সে আসে, ওর চেহারা দেখে বোঝা যায় সামথিং ইজ রং। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হয়েছে? তখন বললো যে না কিছু না, আজকে আমি যাইতে চেয়েছিলাম একটু বাইরে একটা জায়গায়, তো আমরা যেখানে গেছিলাম ওটার পাশে একটা জঙ্গল আছে, এটা ঢাকার বাইরে। জঙ্গলের একটা জায়গা আছে, জায়গাটা খারাপ, মানে সো কোল্ড খারাপ, মানুষজন অনেক আজে বাজে কথা বলে। তখন বলে যে আমি ওই জায়গাটাতে যেতে চেয়েছিলাম, বাট আজকে যাওয়া যাবে না, আমরা কালকে যাবো। তো আমরা তখন বলছি কেন, ওখানে যাওয়ার দরকার কি? বলে না আমার একটা কাজ আছে, যাইতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এগুলো ব্যাপারে তো আমরা এমনি ইন্টারেস্ট থাকে। বললাম ঠিক আছে কালকে যাবো। তো এরপরের দিন আমরা যাই ওখানে। যাওয়ার পর সিচুয়েশন যেটা হয় যে গিয়েছিলাম খালি আমি আর আমার ফ্রেন্ডটা, আর বাকিরা তার হোটেলেই ছিল, যেখানে আমরা গেছিলাম ওখানেই ছিল। তো আমরা ওখানে যাই, এটা একটা মানে ভয়ঙ্কর একটা ঘন জঙ্গল টাইপের, মানে আর রাতে তখন বাজে 2:30। ওই সময় আমরা গিয়েছি। ইনফ্যাক্ট সেও এই কথা বলেছিল যে কালকে রাত 2:30টার সময় যেতে হবে, এর আগে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এবং মজার ব্যাপার ছিল যখন বললাম যে না কেন আজকে কেন যাবো না, তখন বললো যে না আজকে যাওয়া যাবে না, একটু পরে ঝুম বৃষ্টি নামে আর কি। তখন বুঝলাম যে আজকে যদি যেতাম ও বৃষ্টিতে ভিজতাম আর কি। সো কোইন্সিডেন্স বলে যাই বলে, আচ্ছা এটা কোনো ব্যাপার না। তো পরের দিনের কথা, পরের দিন আমরা বের হয়েছি,
এবং ওখানে গেলাম, যাওয়ার পরে আমার গাড়ি করে গেলাম, আমি গাড়ি মানে মেইন রোডের উপরে গাড়ি রেখে পাশে জঙ্গলে ঢুকছি আমরা দুজনের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি। তারপরে হঠাৎ করে একজন আরেকজনকে দেখতে পারতেছি না, এত অন্ধকার আর কি, মানে আকাশে হালকা একটা আলো আছে, খুবই হালকা একটা আলো, ওই আলোর কারণে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি আমাদের, বাট ফিগার পুরোপুরি দেখা যাচ্ছে না, স্পষ্ট না, একদমই অস্পষ্ট। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডটা বলতেছে যে আচ্ছা দেখো তো ওই গাছের ওখানে কিছু কি দেখা যাচ্ছে, কিছু কি হচ্ছে। আমি জঙ্গল তো দুইটা গাছের মাঝখানে কিছু যে ডালপালা জমা যায় না, ওরকম একটা শ্যাডো। তা আমার মনে হচ্ছে কি শ্যাডোটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি বললাম আমার তো মনে হচ্ছে শ্যাডোটা বড় হচ্ছে, বলে এক্স্যাক্টলি আমিও তাই দেখছি। তা আমরা ঠিক এটা এক্সপ্লেনেশন দিতে পারছি না। লাইট জ্বালালাম, আবার লাইট জ্বালালে সবকিছু ঠিক, লাইটটা নিবে দিলে মনে হচ্ছে শ্যাডোটা বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, বাট বড় হয়ে আবার জিনিসটা আবার ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, বাট ছোট কখন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। এই জিনিসটা আমি ঠিক বইলা জীবনে বুঝতে পারবো না, এটা ঠিক আমার ব্রেন নেও না এই জিনিসটা, মানে কন্টিনিউয়াস আমরা দেখতেছি একটা জিনিস বড় হচ্ছে, কিন্তু বড় হইতে থাকলে তো একটা সময় অনেক বড় হয়ে যাবে, অত বড়তে যাচ্ছি না, একটা সার্টেন স্টেজ পর্যন্ত গিয়ে ওটা আটকে যাচ্ছে, কিন্তু তারপরে বড় হচ্ছে, মানে এটা বোঝানো পসিবল না। এটা একটা মানুষ দেখলে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে। তো আমরা এটা দেখতেছি, আচ্ছা ঠিক আছে ফাইন। হঠাৎ করে আমার ফ্রেন্ডটা বললো যে একটা কিছু আমাদের পিছনে অনেক কোনাকুনি, আমাদের পিছনে একটা ডোবা টাইপের, তারপরে আবার জঙ্গল, মানে জঙ্গলের মাঝখানে একটা জায়গায় চারিদিকে গাছপালা, পিছনে ডোবা। বললাম ডোবার পিছনে কোনাকুনি পিছন দিকে কেউ একটা আসে, কেউ একটা আসতেছে, সে বলতেছে। তো আমি বলতেছি যে কোথায়, আমি কিছু বুঝতে পারছি না। তখন বললো যে না আসতেছে। যখন একটু পরে বললে এখন জিনিসটা আমাদের ডান দিকে আছে 30-40 ফিট দূরে, ডান দিকে অন্ধকার, ধুধু মানে পুরো ভয়ঙ্কর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এবং অনেক গাছপালা, অত দূরে কিছু দেখতে পাওয়ার পসিবিলিটি নেই। সো ঠিক তখন ওইখান থেকে ওই যে জঙ্গলে বন বিড়াল টাইপের থাকে, তো কোনো কিছু একটা চিৎকার, মানে একটা আওয়াজ করলো আর কি। সো তখন সাথে সাথে আমি নড়ে সরে বসলাম, বিকজ আমরা তো অনেকবার অনেক ইনভেস্টিগেশনে গেছি, আমরা জানি যে এই টাইপের প্রাণীগুলো আগে একটা মানে সিগন্যাল পায় আর কি, ওরা বুঝে যে কিছু একটা আছে। তো কোইন্সিডেন্স বলি যাই বলি, ঠিকই 30-40 ফিট দূর থেকে একটা আওয়াজ আসছে ডান দিকে, অথচ সে কিন্তু আগে আওয়াজ পায়নি, আমিও পাইনি। তারপর থেকে সে বলতেছে যে আমাদের সামনে একটা কিছু আছে, এবং যখন যেই জায়গার কথা বলতেছে ঠিক ওই জায়গায় নয়েজ হইতেছে, একটা টাক টুক এই টাইপের নয়েজ হচ্ছে। একটা সময় ও পিছন দিকে উল্টা দিকে ঘুরছে, মানে আমি যেখানে তাকাই আছি, আমরা একদিকে তাকাইছিলাম, সে ঘুরে ডোবার দিকে তাকাইছে। আমি অন্ধকারে বুঝছি যে সে নড়ছে, বাট আমাদের ফিগার তো অত ভালোভাবে দেখা যাচ্ছিল না। ঠিক তখন ডোবার সে যেদিকে তাকাইছে ওখান থেকে টাক করে একটা আওয়াজ হচ্ছে আর কি, জাস্ট কত ফিট দূরে হবে, সে 10 ফিট দূরে হবে। তারপরে খুব উইয়ার্ড একটা জিনিস হলো, সেটা হচ্ছে ডান দিকে বেশ দূরে 20 ফিট দূর থেকে ডান দিক থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসা শুরু করলো। আওয়াজ হচ্ছে এরকম, এখন টিপিক্যাল এরকম টিক টাক টাক 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 টিক টাক, আস্তে আস্তে আওয়াজ টেম্পোটা বাড়তেছে, আওয়াজটা বাড়তেছে, আমাদের দিকে আসতেছে। হঠাৎ করে করছে আমার ফ্রেন্ড হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে যে শাট আপ বলে চিৎকার করছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। সো ওইটা যখন হয়েছে তখন আমি টের পেয়েছি যে সামথিং ইজ রং, সামথিং ইজ গোয়িং অন, এবং তখন এই যে ফিলিংটা আসতেছে, বুঝতেছি যে কিছু একটা হচ্ছে এখানে। আমরা দুজনে চুপ করে দাঁড়াইছি। সে আমার একটু পরে বুঝলাম যে সে কথা বলতেছে কারোর সাথে, আমি বুঝতেছি না, ইজ টকিং টু সামওয়ান এলস, এবং সে প্রথমে কিছুক্ষণ কানলো, কিছুক্ষণ সরি বললো, এই টাইপের কাহিনী চলতেছে। একটা সময় বলতেছে যে না ইউ আর নট রিয়েল, এই টাইপের কথা, মানে অ্যাজ ইফ সে কারোর সাথে একটা কনভারসেশন চলছে কারোর সাথে। এবং একটা সময় সে পুরো বেঁকে গেল, মানে শ্যাডোতে পুরো বোঝা যাচ্ছে যে তার হেভি ব্রিদিং হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি, সে কাঁপতেছে, সব বোঝা যাচ্ছে। সে সময় বললো যে আমার ঘাড়ের পাশেই কেউ হাত দিয়েছে। আমি বললাম যে না কেউ হাত দিয়ে নেই, আমি কিছু দেখতেছি না। তো বললো আমার ঘাড়ে একটু হাত দাও, আমি গিয়ে হাত দিলাম। তখন বললো যে আমরা এখন যাই। আমি তখন বুঝলাম যে সে পুরো কলাপস করতেছে, তার অবস্থা খারাপ। তাকে উঠাই নিয়ে গাড়িতে উঠালাম, গাড়িতে উঠাই গাড়ি লকটক করে দিয়ে আমি কিছু বসেছিলাম, ও একটু নর্মাল হলো। তারপর গাড়ি চালে আমরা আবার ওই হোটেলে গেলাম আর কি, যেখানে যাওয়ার। ওখানে যাওয়ার পর দেখলাম যে তার চোখ মুখ টুক ফুলে গেছে, লাল টলে গেছে, মানে খুব বাজে অবস্থা। তারপরে সবাইও বললো, তো ওর স্টোরিটা হচ্ছে যে, এখন আমি বলি ওর স্টোরিটা কি, ও কি বলছে। ওর কথা হচ্ছে ও যখন ঘুরছে, ঘোরার পরে যখন পিছনে যে টাক 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 আওয়াজ থেমে গেল, একটু পরে সে ফিল করছে, সে বলে যে আমি চোখে কিছু দেখিনি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার সামনে একটা কিছু ভাসতেছে, বাট এই জিনিস কিন্তু আমরা কেউই দেখিনি। মানে সে বলতেছে যে আমি নিজেও দেখি নাই, বাট আমি ফিল করছি একটা সামনে কিছু ভাসতেছে। এবং ওই জিনিসটা হঠাৎ করে বললো কি যে আমি আসছি, মানে আমি আসছি, কেউ একজন বলতেছে। এবং অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, অ্যাপারেন্টলি এটা নাকি তার যে ফ্রেন্ডটা মারা গেছে সে, তার ভয়েস। সে বলছে যে আমি আসছি। তখন সে অনেক ইমোশনাল হয়ে গেছিল, সে তখন কাঁদছে, তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সো তখন সে ইমোশনাল হয়ে তখন বলছে আই এম সরি, অ্যাকচুয়ালি তোমার সাথে আমার দেখা করার কথা ছিল, তুমি মরে যাওয়ার আগে আমার যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারিনি বাইরে, আমি সরি, এগুলো বলছে আর কি। এই কথাগুলো আমি আবার শুনছিলাম, কিন্তু আমি ওই সাইডের কথা শুনি নাই, কিন্তু এই পাশের কথাগুলো শুনতে পাচ্ছি, এই ফ্রেন্ডের কথা। তখন বলতেছে যে কথাটা বলার পর তারপরে বলে যে এনিওয়েজ তুমি তো রিয়েল না, আমি এটা জানি,
আমি এটা চিন্তা করতেছি, বিকজ একটা মানুষ মরে গেলে তার স্পিরিট ব্যাক করতে পারে না, এটা আমি বিলিভ করি না। সো তখন সে বলতেছে যে না আমি রিয়েল, তখন বলছে না তুমি রিয়েল না, তখন নাকি সে নাকি ঘুরে তার পিছনে আসছে, পিছনে এসে নাকি তার ঘাড়ের পাশ দিয়ে নাকি ফিস করে বলছে যে আই এম রিয়েল। তখন বলছে যে না, তারপরে সে বলছে তুমি রিয়েল না, তখন সে বলছে আই ক্যান প্রুভ ইট টু ইউ। তখন আমার ফ্রেন্ডটা বলছে তুমি কিভাবে প্রুভ করবা? তোমার একটা জিনিস বলে দিই যে খুব শীঘ্রই তুমি সামনে এই মাসখানেকের মধ্যে একটা ঘটনা ঘটবে, তুমি অনেক টাকা পাবা কোন একটা জায়গা থেকে, খুব আনএক্সপেক্টেড একটা জায়গা থেকে তুমি অনেক টাকা পাবা, এই টাকা তোমার পাওয়ার কথা তুমি খুব অবাক হবা। সো এটা আমি তোমার বলে দিলাম, তুমি এটা পাবা, এটা পাইলে তখন তুমি বুঝবা যে আই এম রিয়েল। তখন তারপর বলছে যে না আমি এগুলো বিলিভ করি না, তুমি রিয়েল না, তুমি হয়তো খারাপ ধরনের কোন একটা জিন, তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। তখন বলছে যে না আমিও, মেটার নাম দিয়ে বলে যে আমিও। তারপরে সে তার ঘাড়ের মধ্যে মানে তার ওই হাতে শোল্ডারের এখানে হাত দিচ্ছে খুব জোরে, হাতে খুব জোরে ধরছে যে এই দেখো তুমি কি ফিল করছো আমি রিয়েল। তখন সে বলছে না আমি রিয়েল না, তখন নাকি তাকে জোরে চাপ দিছে এবং বলছে তুমি ফিল করতেছো না যে আমি চাপ দিতেছি তোমাকে, আমি রিয়েল। তখন সে মানে বেঁকে গেছে, মানে বোঝা যাচ্ছিল। তখনই সে আমাকে বলছিল আমার ঘাড়ে হাত দাও, আমি হাত দিয়েছি, তখন নাকি আমি হাতটা সরে গেছে। এই হচ্ছে কাহিনী, সে আমাদের এগুলো বলতেছে। তো বলতেছে আমরা শুনতেছি। তো এখন কথা হচ্ছে কেউ যদি আমরা সেটা বলে আমি ফার্স্ট আমি বিলিভ করবো না, আমি চিন্তা করবো যে সে প্রচন্ড ভালনারেবল, সে প্রচন্ড ভাবে ডাউন করছে, তার খুব ক্লোজ একটা ফ্রেন্ড মারা গেছে, সে ভালনারেবল একটা স্টেট আছে, সো তার মেন্টাল স্টেট ওইখানে চলে গেছিল, সে অ্যাকচুয়ালি সবকিছু ইমাজিন করছে, রাইট? তো এগুলো করছে, এগুলো বলছে। তা বলার পরে আমি ওরকম ভাবে চিন্তা করছি, আমি সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা যেটা আমি সাকিব জীবন সবসময় দিই, আমরা মনে মনে ওইসব সাইন্টিফিক ব্যাখ্যাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর স্টেট অফ মাইন্ড এখন এরকম, সে ভালনারেবল, সে চাইছে অ্যাকচুয়ালি তার ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, দেখা করতে, এই কারণে ফ্রেন্ডটার ইমাজিন করছে, অ্যাকচুয়ালি কিছু না। আর ফর এন এক্সাম্পল এটা যদি এরকম হইতো যে এটা ইমাজিনেশনও না, এটা হ্যালুসিনেশনও না, তাহলে আমি আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে জিন মানে অ্যাকর্ডিং টু মি, মানে আমি এতদিন পড়াশোনা করে রিসার্চ করে আমি যেটা বলছি যে জিন, খারাপ জিনদের কাজ হচ্ছে মানুষদের ক্ষতি করা, রাইট? সো একটা মানুষ যে কিনা প্রচন্ড ভালনারেবল একটা স্টেজে আছে, একটা স্টেটে আছে, তাকে এখন সবচেয়ে ইজি ভাবে কলাপস করানোর ওয়ে কি? ওয়ে হচ্ছে গিয়ে যে যার কারণে তার খারাপ অবস্থা, তার রূপ ধরে সে সামনে আসলো। আয়শা তাকে পুরোপুরি ধ্বংস করে দিল। কিন্তু আয়শা সে অনেক কিছু বললো, কয়েকদিন পরে কিন্তু এই মানুষটা বিলিভ করা শুরু করবে হ্যাঁ তার মানে সে তো মনে করতেছে আসলে তার ফ্রেন্ডের স্পিরিটটা চলে আসছে, অ্যাকচুয়ালি তো আসা নাই। সো তার মধ্যে তার একটা কনফিউশন, একটা কোশ্চেন আসবে, না তার মানে স্পিরিট আসতে পারে, বাট আমাদের রিলিজনে তো এটা নাই যে স্পিরিট আসবে। আমাদের রিলিজনে আছে যে খারাপ জিনিস স্পিরিট হয়ে আয়শা অ্যাক্টিং করে বা ক্ষতি করার চেষ্টা করে। সো আস্তে আস্তে তার বিশ্বাসটা ভাঙা আর কি। হ্যাঁ, সো আমি চিন্তা করলে হয় চিন্তা করবো এইটা, নাহলে চিন্তা করবো যে আমার মাথায় প্রবলেম আছে, রাইট? সো এইসব জিনিসপত্র বলতেছে, তখন বলতেছে যে না হাতে এত জোরে চাপ দিচ্ছে, এখনো হাত ব্যথা করতেছে। এমন আছে, ঠিক আছে ওকে ফাইন বলে হঠাৎ করে সে না টি শার্ট উঠেছে, এন্ড রাসেল ট্রাস্ট মি দাগ দেখছেন শার্টের ওখানে হাতের ছাপ, এত জোরে চাপ দেওয়া, লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, খামচির দাগ পর্যন্ত আছে। এবং সাথে সাথে আমরা একটা ছবি তুলছি এবং ওই ছবি আমাদের কাছে আছে, সাথে সাথে আমরা ছবি তুলছি। এনিওয়েজ এটার পরে তখন আমি ওই জিন থিওরিতে গেছি, যে খারাপ জিন থিওরিতে গেছি। এগুলো নিয়ে কথা হইতেছে, আমরা কথাটা বলতেছি, হঠাৎ করে সে ফোন টোন সব অফ করে দিয়েছিলাম আমরা। তখন সে ফোন অন করছে, ফোন অন করার সাথে সাথে ওর কাছে কিছু মিসড কল অ্যালার্ট আসছে, যে এর মধ্যে কল দিছিল। সে হঠাৎ করে ফোন ধরে বলে কি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল কল দিয়েছিলাম, এটা কল ব্যাক করি। আঙ্কেল হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডটা যে ওর বাবা, নিউ ইয়র্কে থাকি, উনি কল দিয়েছিল। তো উনার কল ব্যাক করছে, কল ব্যাক করার পরে বললো যে কথাটা বললো যে কেমন আছো, এইটাই কথাটা বলার পরে তারপর বললো যে দেখো আমি খুব হ্যাপি যে আমার মেয়ে মারা যাওয়ার আগে তোমার একটা ভালো ফ্রেন্ড পাইছিল, এখন তোমার কথা বলতে এইসব কথাটা বলছে। কথা বলতে বলতে বললো যে ও তোমার জন্য একটা এনভেলপ রেখে গেছে, কোন একটা চিঠি আছে, চিঠি বা কিছু একটা এনভেলপ রেখে গেছে, কি আমি জানি না, এটা সিল করা। তখন বলতে গেছে এনভেলপটা পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই, আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি, সে পিক করে আমার মেল করে দিয়ে দিবে। তখন বললো যে হ্যাঁ আরেকটা জিনিস আমি জানি না এটা কেন করছে, বাট সে তোমার জন্য একটা চেক রেখে গেছে $47,852। ও অলমোস্ট 35 লাখ টাকা। হ্যাঁ, এই চেকটা তোমার সে তার উইলের মধ্যে এই চেকটা আছে, তোমার এটা দিয়ে গেছে। সে এটা কেন দিয়ে গেছে জানি না, কজ তোমারও তো ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ না, তোমারও টাকার দরকার নাই, ওরও এই টাকাটা কেন দিল হয়তো বা এনভেলপে লেখা আছে কেন দিছে, বাট আমি এটা জানি না, ওটাও তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো। তখনই কলটা আসছে, এবং কলটা আসছিল যখন আমরা ওইখানে ছিলাম। মিস কল অ্যালার্টে যে আসছে তখন আমরা ওইখানে ছিলাম, যে সময় কাহিনীগুলো হয়েছে তখন একদম চোখের সামনে আসছে। সো এখন আমার কথা হচ্ছে যে এই পুরো স্টোরিটা এটা আমাদের চোখের সামনে হয়েছে, একেবারে চোখের সামনে। বেশ কয়েকজন উইটনেসও আছে এই ঘটনাগুলো যে ঘটছে, আমি একা ছিলাম না, এখানে আরো কয়েকজন ছিল। সো এখন ভূত জিন বা যাই বলি, এই
বাট আমি পার্সোনালি আমার পার্সোনালি হচ্ছে আমি কোইন্সিডেন্সে বিলিভ করি। আমি সবসময় মনে করি যে কোনো একটা কিছুর কারণ থাকে, কোনো কিছু একটা কিছু হওয়ার। সো এই সবই বুঝলাম, আচ্ছা ঠিক আছে। আমার কাছে ছবিটা তুলছেন, সেটা মানে ছবিটা আছে, নেক্সট দিন আমি নিয়ে আসতে মনে করে দিই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাগ টাগ মানে একদম এগুলো তো সব চোখের সামনে ঘটছে, এগুলো এইটার এক্সপ্লেনেশন। এবং সো এই যে টাকাটাও পাইলো ওই সময়, কল আসলো ওই সময়, প্রথম দিন গেল না, বৃষ্টি আসলো, পরের দিন গেলাম বৃষ্টি নাই, মানে এভরিথিং ইজ উইয়ার্ড। এবং আমি ওকে প্রথমে আমি উল্টাই দিতে পারতাম যে না ওর মাথায় সমস্যা হয়েছে, ও এখন খুব আপসেট। বাট এই সাথে দু একটা ঘটনা আছে যে এই যে টাকার ব্যাপারটা আর এই যে হাতে দাগের ব্যাপারটা, এগুলা এক্সপ্লেন করতে পারতেছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তো এই কারণেই বললাম। আর নামটা মেনশন করলাম না, বিকজ আমাদের পরিচিত ফ্রেন্ড, এদের নাম না বলাই ভালো, বাট আমাদের পরিচিত। এবং ইনফ্যাক্ট তুমিও চিনো, আমি নাম বলছি না আর কি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আজকের ঘটনা। আমাদের সাকিব আর কিছু আছে আমাদের বলার? ভাই না, এটা যেটা বলার আছে যে আফটার সুমন ভাই কেম হোম আমাকে বললো এই ঘটনাগুলা, তা আমি আর সুমন ভাই দুজনেই বসছি যে এটা চুলচেরা বিশ্লেষণ করতে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা কিভাবে মারা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এবং অনেক কিছুই আমরা ইয়েতে করলাম। বাট আলটিমেটলি দেখলাম যে এটা ইটস ইন্টারেস্টিং স্টোরি, অমীমাংসিত একটা ব্যাপার। হ্যাঁ, মানে এটা রেশনাল এক্সপ্রেশনও দেওয়া যায়। আমরা ইনফ্যাক্ট রেশনাল তারা করাইছে হাতে ছাপ টাপ, কিভাবে ফোন তখন আসছে আসে নাই, এগুলো সব আমরা রেশনাল এক্সপ্রেশন দিছি। বাট ইটস স্টিল আ ভেরি, এখন আমাদেরটা ঠিক নাকি ওই মানে যার এক্সপিরিয়েন্স করছে জিনিসটা ওর পার্সপেক্টিভ ঠিক, এটা কোনো কনক্লুশন আমরা ড্র করতে পারিনি। হুইচ ইজ দ্য পারপাস অফ ভূতিস্ট অ্যাকচুয়ালি। আমরা কোনো কনক্লুশন দিই না, আমরা একটা মিস্ট্রি বের করে এই নাও মিস্ট্রি, আমরা সামনে একটা ঘটনা দিয়ে দিই, মানুষজন জাজ করবে কোনটা কি। মানে আমরা বলি না যে তোমরা বিলিভ করো। মানে এখন সারা জীবন আমি গান লিখছি, এখন আমি আমার প্রতিচ্ছবি নামে একটা গান লিখছিলাম, যেটা মানুষজন শুনে বলছে আহ কি সুন্দর প্রেমের গান, ভ্যালেন্টাইন্স ডে তে এই গান অনেক বিক্রি হতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দিত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিত, জামাই বলে দিত, বউ জামাই দিত। বাট গানটা আমি আমার ছেলেকে নিয়ে লিখছিলাম। সেটা তো আমার বলার দরকার নেই ভাই, তোমরা যেমনি খুশি ইয়ে করে এন্ড অফ দ্য ডে গান শোনো। আমরাও ওটাই বলবো যে ভৌতিস্ট তোমরা কেমনে কি চিন্তা করবা, আপনারা কিভাবে চিন্তা করবেন, এটা আপনাদের ব্যাপার। আমরা আমাদের একটা জিনিস দেখাই দিব যে এই হচ্ছে ব্যাপারটা, এখন এটা তোমাদের উপরে, তোমরা কি করবে। আমাদের এটাই ছিল আমাদের টার্গেট ছিল শুরু থেকে। আমরা কোনো সময় বলি না যে বিলিভ, আমরা যেটা করছি বিলিভ করেন। সেটাই, মানে এখানেও মানে ভূত এফএম অনেকে বলে যে হ্যাঁ এটা এরকম মানে সত্যি মিথ্যা অনেক কিছু বলে, কিন্তু এটা আমাদের আসলে মানে একদম সত্যি মিথ্যা হলে যে নিউজ চ্যানেল শুনলে, হ্যাঁ সেটাই, মানে যে এতটি ভূত ধরা পড়ে আছে, হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক, না চরম বাস্তবিক নিউজ পেপার একদম চিত্র প্রতিবেদন, হ্যাঁ ওগুলো পড়লে বেটার। ভূত এফএম শোনা মানে এন্ড অফ দ্য ডে ওই মানুষজন একটু ভয় পাবে, মানুষজন একটু ফাজলামি করবে, মানুষজন একটু হাসবে, এটি তো দরকার। আমি বারবার একটা এক্সাম্পল দিই, আই লাভ স্টিফেন কিং novels. I just love it. আমি স্টিফেন কিং এর বড় ফ্যান। আমি যতবার পড়ছি অনেকবার ভয় লাগছে, অনেকবার ইন্টারেস্টিং লাগছে, অনেকবার মজা পাইছি, কিন্তু আমি সবসময় জানি জিনিসটা মিথ্যা। সো এখন আমি এটা সত্যি মনে করে চিন্তা করতে পারি, মিথ্যা মনে করে চিন্তা করি, এটা যার যার পার্সোনাল ব্যাপার। এন্ড অফ দ্য ডে আমি কিন্তু বইটা পয়সা দিয়ে কিনতেছি, মজা পাচ্ছি এন্টারটেইনমেন্ট, ওইটি হচ্ছে। এবং আমি যখন একটা আমি এটাও মানে মাঝে মাঝে বলি যে যখন আমি যাই কোনো জায়গায়, যে যখন একটা ডিভিডি কিনি আমি হরর মুভি, তখন আমি পেছনে পড়ে দেখি না যেটা কি আসলে সত্যি ঘটনা, মানে বেসড অন ট্রু স্টোরিজ নাকি মানে এরকম টাইপের কিছু কোনো কিছু দেখি না, কিন্তু মানে জাস্ট একটা আনন্দ পাওয়ার জন্য বা ভালো লাগার জন্য এটা কিনে বাসায় ভয় পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আমি দেখছি অনেক মানুষজন খুব ভয়, ভূতের ফিল্ম শুনে কবে ভূতে আসবে 10 বার বলে কান ব্যথা করে ফেলাচ্ছে, কিন্তু ভয় পায়। এটা হচ্ছে মজাটা আর কি। ভয় তো পাইতেই হবে, ভয় যত পাবে তত আমাদের জন্য ভালো। ভূতের টিভি এপিসোড যা হইতেছে। আচ্ছা এনিওয়েজ তোমাকে আমরা স্নিক প্রিভিউ দেব, বুঝছো? হ্যাঁ না রাসেল কাইনা দেখাবো, বাট আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা গত মাসে কবে জানি বলছিলাম যে আমাদের একটা ফিমেল ইনভেস্টিগেটর দরকার। এই জন্য আমরা প্রচুর মানে 500 কাছাকাছি ইমেল আসছে। হ্যাঁ, তো আমাদের এখন মাথা খারাপ হয়ে গেছে। মোস্ট অফ দেম দেখতেছি যে এদের বয়স হচ্ছে 16 থেকে 18, 20 এরকম অবস্থা। ভাই 21 বছরের নিচে আমাদের প্রবলেম আছে, আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। তো সো এটা আমাদের কন্ট্রাক্ট সাইন করতে হবে বাই ইন্টারন্যাশনাল একটা ইয়ের সাথে। সো 21 এর নিচে প্রবলেম আছে, যে কারণে প্রথমেই আমরা ওগুলো বাদ দিছি। এখন আমরা আবার বসে এখান থেকে আমরা 20 জনের মতন একটা শর্টলিস্ট করছি। এখান থেকে আমরা 10 জনের মতন শর্টলিস্ট করবো। কয়েকজনের সাথে আমরা কথা বলছি, কয়েকজনের সাথে এখনো কথা বলা হয় নাই। শেষে ফাইনালিস্ট 10 জনকে নিয়ে তাদের সাথে কথা বলবো, তারপর তাদের প্যারেন্টস এর সাথে কথা বলবো, তারপর ডিসিশন নিব কাকে নেওয়া হবে। হ্যাঁ, সো অনেকেই আমাদের আবার মেইল করছে যে আমরা এখনো কিছু জানি নাই, আমরা ডেফিনেটলি জানাবো। মাঝখানে আমার নিজের প্রবলেম ছিল, হ্যাঁ, এবং অনেক কাজ আছে আমাদের, এগুলো করতেছি আমরা, এগুলো শেষ করে আমরা ডেফিনেটলি জানাবো। সামনে আমরা জানাবো কি হচ্ছে না হচ্ছে, ডেফিনেটলি আমরা জানাবো। আমরা মেইল সবগুলোই পড়ছি। একজন খুব ইন্টারেস্টিং একটা মেইল লিখছিল, আমার ওই ইয়েটা মনে নাই, নামটা মনে নেই। সে বলছিল যে আচ্ছা ঠিক আছে, অনেকেই তো বলবে যে এই হন্টেড হাউসে গিয়ে থাকতে পারবে, ভয় পাবে, ওইগুলো টেস্ট নেন নিয়ে আপনি আগে টেস্ট নেন যে তেলাপোকা ভয় পায় কিনা। অনেক মেয়ে আছে তারা ভুট্টু থাকতেও ভয়
পারে, কিন্তু তেলাপোকা কিন্তু ভয় পাবে। এবং আমার নাম মনে নেই কি লিখছিল, মেলটা খুব ভালো ছিল। এবং আমরা ডেফিনেটলি তেলাপোকা টেস্টও করবো ওদের উপরে, যারা যারা ইয়ে করবে। এটা হচ্ছে একটা ঘটনা। আর আজকে আমাদের আর কিছু বলার নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সাথে আজকে আরো অনেক ফ্রেন্ডের আসছে, ওরা বাইরে বসে আছে। আচ্ছা, একটু আগে আমি দেখলাম যে ফয়সাল আর আলিফ, আলিফ দেখলাম যে একটা স্যান্ডউইচ বের করছে, স্যান্ডউইচটা দেখলাম যে তনু খাইতেছে, আমাদের দেয়া হয় নাই। আরেকজন দেখে দিশা একজন আছে, সেও দেখলাম কোক খাইতেছে, আরেকজন কফি খাইতেছে, আমাদের কিছু না দিয়ে ওরা নিজেরা খাই ফেলতেছে। সো আমরা তাড়াতাড়ি চাইতে হবে, নাহলে খাবারটা শেষ হয়ে যাবে। আজকে ছিল ইন্টারন্যাশনাল কফি। আমাদের এমনি তো সময় আমাকে মানে রেডিও ফুড ইজ এন ওপেন প্লেস, তাই মাইকেই বলছি যে ময়মনসিংহ থেকে একজন ফোন করছিল। একজন না, ময়মনসিংহ থেকে অনেকে ফোন এবং SMS এবং ঘটনা হচ্ছে যে 4 সপ্তাহ ধরে ওরা ভূত FM এর ট্রান্সমিশন পাচ্ছে না। ওকে, আর এটা আমি রেসপন্সিবল না। হ্যাঁ, জিবরান ওয়াজ নোওয়্যার নিয়ার ময়মনসিংহ রেডিও টাওয়ার। সো আই ডোন্ট নো, সো আমার তোমাকে বলার দায়িত্ব ছিল। আমাদের কান ঝালাপালা করতেছে যে ময়মনসিংহে কেন ময়মনসিংহে নাকি পাচ্ছে না, ভূত FM পাচ্ছে না, রেডিও ফুড পাচ্ছে।